আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের 8 নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম। আগের দিনও আমরা ফরকাস্টিং নিয়ে আলোচনা করছি, আজকে ইনশাআল্লাহ ফরকাস্টিংটা শেষ করে ফেলবো এবং আমাদের এখানে অলরেডি সুইং ফ্লোরেরই আপনারা নিজেরাই সুইং ফ্লোরের প্রোডাকশন ফ্লোরে বিলং করেন, তো ফরকাস্টিং নিয়ে ভালো ধারণা আপনাদের সবারই কম বেশি আছে। তো মিস্টার নুরুল, ফরকাস্টিং নিয়ে একটু কিছু বলেন। প্রতিদিন কেমন কি করেন বা ফরকাস্টিং জিনিসটা কি আপনার নিজের ব্যক্তিগত জীবনের উদাহরণ দিয়ে বলবেন। বসেন। ফার্স্ট টাইম আমরা যখন আপনার লেআউট শুরু করি, এমনভাবে বলেন যে এখানে আমরা সবাই ক্লাস 5 এর স্টুডেন্ট, আমরা বুঝি না লেআউট কি, ওইটাও একটু একটু করে টাচ দিয়ে বলার চেষ্টা করি। যখন কোনো একটা গার্মেন্টস প্রস্তুত করতে হয় তখন কখন কোন প্রসেস কোন সময় করা লাগবে সেই সন্নিবেশে একটা আমাদের ফরম্যাট দেওয়া হয় আই ডিপার্টমেন্ট। যখন ওই ফরম্যাটটা পাওয়ার পর থেকে আমরা তখন ফার্স্ট স্টেপ কখন কোন মেশিন হবে, এই মেশিনে আপনার কোন অপারেটর বসালে আমরা টার্গেট কস্ট বেশি করতে পারবো সেটা আমরা আগে শনাক্ত করি। করার পরে ঠিক এইভাবে ফার্স্ট স্টেপ থেকে শুরু করে আপনার আউটপুট পর্যন্ত, মানে ইনপুট থেকে আউটপুট পর্যন্ত, যাতে আমাদের গার্মেন্টস মানে অ্যাপারেলটা যাতে আমাদের মিট মানে এফিসিয়েন্সি একটা টার্গেট থাকে, আপনার 70% থেকে 80% টার্গেট থাকে। এই টার্গেট অনুযায়ী যাতে আমরা ম্যান পাওয়ারটা সঠিকভাবে আমরা বসাতে পারি এবং যাতে আমাদের এই ফোকাসটা যাতে আমরা করার সময় যাতে আমাদের কোনো সমস্যা না হয়। হয়তো অনেক সময় আছে যে একটা দুর্বল ওয়ার্কার বসাই আমরা একটা কারণে ফোকাস করতে পারি না, যার জন্য আরও 20 জনের মেশিন হ্যাম্পারিং হয়। এটা যাতে কোনো সমস্যা না হয় এই কারণে আমরা এই প্রোডাকশন আই এবং টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে আলোচনার মাধ্যমে আপনার এই ফোকাসটিং যাতে আমরা হাই করতে পারি, এফিসিয়েন্সি ফ্যাক্টরি এবং আপনার প্ল্যানিং অনুযায়ী যাতে এফিসিয়েন্সিটা ধরে রাখতে পারি, এইভাবে আমরা মেন পাওয়ার বসাই এই ফোকাসটিং। তাহলে মিস্টার নূর যেটা বললো আমি আর একটু সহজ ভাষায় বলি যে আমার লাইনে শোভন হচ্ছে কাজ করে না, তো শোভন একা সে কাজ করে না, ওই জন্য বাকিরা শোভন যে একটা করবে এই হাতের ধরেন স্লিভ অ্যাটাচ অপারেশনটাই করবে, শোভনের এখানে কাজ জমে আছে। শোভন এটা স্লিভ অ্যাটাচ করে দিতে পারতেছে না, পিছনেও সাইড সিং করার জন্য যাচ্ছে না, বা যে নিচের কি বলে নিচের হেমটার নাম কি, বটম হেম করা যাচ্ছে না, বা ওই ট্যাগগুলো দিতে পারতেছে না। ওই জায়গায় শোভনকে চেঞ্জ করে ওই এখানে হচ্ছে নূর ক্যাটাগরির বা এখানে হচ্ছে তানভীর ক্যাটাগরির ওয়ার্কারদেরকে আমরা বসানোর পরে এখানে আস্তে আস্তে আমার যেই সবার যে সামর্থ্যটা ওইটা অনুযায়ী আমি আগে লাইনটা রেডি করব, যেটাকে বলে হচ্ছে ক্যাপাসিটি বিল্ড করা। যে আমি যখন এই লাইনের ক্যাপাসিটিটা বিল্ড করে ফেলবো যে এটা ঘন্টায় 600 পিস দিতে পারবে আমাকে, আমি তো বেবি আইটেম নিয়ে কথা বলি, ওই জন্য 600 1000 এরকম বেশি অ্যামাউন্ট হবে, 700 বেড়ে যাবে। হয়তো আপনারা তো হয়তো যারা ওভেন আইটেম করেন বা যারা হচ্ছে বড়দের আইটেম করেন তাদের তো এত হয় না। স্যার আমি 20 আইটেমে আমি কাজ করি। আচ্ছা, ও তো তাইলে ধরেন 600 জন আমি ক্যাপাসিটি বিল্ড করে দিলাম। 600 জন যদি আমি ক্যাপাসিটি বিল্ড করে দিই তাহলে তো আমি টার্গেট দিতে পারবো যে অন্তত 550 করে দাও ঘন্টায়, পারবো না? আর আইদের টার্গেটের কথাবার্তা কিন্তু অন্যরকম, মানে আইরা কিন্তু একটু ওই যোগ বিয়োগ করে দেয় আর কি, অনেক কলাকৌশল আছে। হ্যাঁ, কলাকৌশল আছে ওইটাই আর কি। মানে অনেক সময় যেমন আমি একদিন ক্লাসে এক্সাম্পল দিয়ে বলতেছিলাম যে আমি হচ্ছে 600 যদি ক্যাপাসিটি বিল্ড করে দিই আমি 550 টার্গেট দিব, তো তানভীর মনে হয় আমার সাথে তখন করছিল যে না আমি তো 600 ক্যাপাসিটি বিল্ড করলে 750 টার্গেট দিব, ওইটা 750 টার্গেট দিব কিন্তু আমরা ক্যাপাসিটি দেখাবো 800। না এটা তো রাখতে হবে স্যার, কারণ আমাদের তো থিংকিংটা অন্যরকম যখন আমরা কাজ করি। কারণ আমার কাজের কথা যদি আমার বস আমার এসে 5 লাইন লিখতে দিছে, আমার টার্গেট যদি 8 লাইন না দেয় আমি তো 5 লাইন লিখবো। আমার যদি 5 লাইনই টার্গেট দেয় 4 লাইন লিখতে বললো যে বস আর তো হচ্ছে না। সেটাই তো, কাগজে কলমে জিনিসটা ওরকম থাকতে হবে যে কাগজে কলমে আপনার 8 লাইন না থাকলে আপনি 5 লাইন করবেন না, মানে ওইটাই কথাটা। তাহলে আমরা তানভীর ভাই যেটা কইছে যে আপনি যদি 600 দেন তাহলে তানভীর ভাই 650, এখানে যদি 650 দিতে পারে তখন আবার আই ডিপার্টমেন্টে আলাদাভাবে জব দিতে দিবে কোথায় ক্যাপাসিটি হয়তো ঢুকাইছে, ওনারা হয়তো সেই আই হয়তো লাইনে প্রপার্টি কাজ করে না, এখানে জব দিতে আছে সেই ফোকাস করতে তাকে আবার ওই লাইনটা ফোকাসে রাখে না যে তোমার যে একটা লাইন 40 জন অপারেটর আছে, 40 জন অপারেটরের স্কিল গ্রেড আছে না,
কিন্তু তারপরও ওরকম 650 যে দিতে পারে ওরকম দু একজন লাইনে রাখা থাকে। এটা একটু থাকবে মাস্টার স্কিল অপারেটর প্রত্যেকটা লাইনেই থাকবে মাস্টার স্কিল, কারণ সে নিজে তখন ডিফারেন্ট অপারেশনও করবে, বা ডিফারেন্ট অপারেশন যদি নাও করে সে হেল্পারের কাজ করবে। তার প্রোডাকশন সে 8 ঘন্টায় দিয়ে ফেলে, সে 650, তার থেকে 650 বুঝে নিব। সে 8 ঘন্টার ভিতর তার শেষ করে ব্যালেন্স তৈরি করে দিবে। এটা দিয়ে আমরা তখন ডবল মেশিন ব্যালেন্সিং করলাম। যখন কোনো ব্যক্তি আপনার হলো আমার টার্গেট যদি 500 থাকে, সে যদি 600 করতে পারে, তাহলে আমাকে ওই অপারেটর দিয়ে ডবল ব্যালেন্সিং, অর্থাৎ ওইখানে আর প্রোডাকশনটা দিবে, তারপর যে 100 পিস যে অ্যাডভান্স করছে 100 পিসের যে টাইম লাগবে এই টাইমটা আবার অন্য মেশিনে টাকা অন্য মেশিন দিবে, ওইটাই বলতেছি। আর না হয় যদি কোনো মেশিন দিতেও না পারি তাহলে হেল্পারের কাজ করা হবে তারা দিয়ে। যেমন সিঙ্গেল নিডেল লক স্টিচে হেল্পার দিলে কিন্তু টাইম অনেক কমে যায়। আর ওভারলকে সিঙ্গেল নিডেলে কি করবে, জাস্ট কাটবে, এটাই অনেক বড় একটা কাজ, সুতা কাটবে। আর যদি ওভারলক হয়, ওভারলকে হলে সে সাজাই দিবে জিনিসটা, ওই তার মোশন, হ্যাঁ, যে তাকে মোশনটা হেল্প করে দিল, তখন আর তার মোশনের প্রবলেম হয় না। সাজানো থাকলে সে জাস্ট ধরে একজন নিতে দুই পাশে তো থাকে, দুই পাশ থেকে নিয়ে অ্যাটাচ করতে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি আপনাদের সাথে নিট নিয়ে একটু এক্সাম্পল বেশি শেয়ার করতে পারি। ওভেন নিয়ে আমার আমি নিটিং এ ভাই তো গেছে লেজের নিট, আপনার তো ওখানেও নিট, তাই না? আচ্ছা আচ্ছা। তবে আপনাদেরকে আমি রেকমেন্ড করব যে, যেমন আমার ফ্রেন্ড রিসেন্টলি সুইচ করছেন, এর আগে হচ্ছে কোন একটা ইন্ডাস্ট্রিতে ছিল, এখন ওটা কোরিয়ান ওনারশিপের ইন্ডাস্ট্রি, নাম মনে আসতেছে না। এখন হামিমে মার্চেন্ডাইজার হিসেবে সে জয়েন করতেছে, অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার। তো ওকে জিজ্ঞেস করছে যে ওভেন আইটেমের উপর এক্সপিরিয়েন্স আছে কিনা, তো ও বলছে না, ওভেন আইটেমের উপর এক্সপিরিয়েন্স নাই। শুধু এই ওভেন আইটেমের উপর এক্সপিরিয়েন্স আছে নাই, এইটার উপর বেসিস করে স্যালারি কিন্তু হচ্ছে 7,000 নাকি 8,000 কেন হয়ে যায় স্যার? তখন আমি নিট আইটেম করি, আমার অনেক ক্ষেত্রে অনেক প্রসেসে কিছু আইটেম থাকে যেগুলো ওভেনের জিনিস লাগে। কারণ ওভেন আইটেম যদি আপনি এক্সপিরিয়েন্স না থাকে বলতেই পারবেন না এই জিনিসটার নাম। আপনার এর ভিতরে কিছু শীতের পোশাক তৈরি হয় ওভেন আইটেম, এই যে জ্যাকেট টাইপের আইটেম সবই তো ওভেন অলরেডি। তো এই জন্য আপনাদেরকে আমি রেকমেন্ড করবো যে বন্ধু, নিজেদের পরিচিত বন্ধু বান্ধব টাইপের মানুষ যারা আছে, ওদের থ্রুতে যদি ওভেন নিয়ে নলেজ, ওভেনে আসলে মেশিনের ভ্যারাইটি নাই, সিঙ্গেল নিডেল, কিন্তু অপারেশনের ভ্যারাইটি আছে। তো ওইটা নিয়ে যদিও আমার এই ক্লাসে এইসব কথা বলা উচিত না এখানে, দরকার আছে না না। আপনারা কি অ্যাপারেলের নাকি আপনারা মেজর? আপনার মেজর কি? এই জন্যই বলতেছিলাম যে আমি শুধু অ্যাপারেল কেন্দ্রিক কথা বলা উচিত না, এখানে ফ্যাব্রিকও থাকতে পারে, ওয়েটও থাকতে পারে, যেমন উনি বোর হবে এইসব আমাদের কথাবার্তাতে। আচ্ছা, তাহলে এবার যেগুলো এইসব কথাবার্তা তো আসলে খাতায় লিখলে নাম্বার হবে না, বা খাতায় এইসব আসবেও না। তাহলে ফোরকাস্টিং কি? Forecasting is a tool used for predicting future demand based on past demand and information. যে একটা ওয়ার্কার কত করতে পারে কাজ, সেটার উপর ডিপেন্ড করে আমি যে টার্গেট দিচ্ছি, এটাই ফোরকাস্টিং। এটা মনে হয় আগের দিন করছি। Why is forecasting important? ফোরকাস্টিং কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা সচরাচর ডিমান্ড, একটা আইটেমের ডিমান্ড কেমন হবে, সচরাচর আমি যদি ফার্স্ট টাইম ওটা নিয়ে কাজ করতে যাই, আমার ওই ব্যাপারে নলেজ থাকে না। তো সেই জন্য আমাকে আগে ওইটার ব্যাপারে নলেজ নিতে হবে। নলেজ নিলে আমি ফোরকাস্ট করতে পারবো। ফোরকাস্ট করার পরে তো আমি আসলে বুঝতে পারবো যে আমার ফোরকাস্টিং ঠিক হচ্ছে কিনা। যে আমি ফোরকাস্ট করলাম শোভন হচ্ছে 500 পিস করে করবে, দেখা গেল শোভন 350 পিস করছে, তখন আমি বুঝবো যে শোভনকে দিয়ে আমি কালকেই 500 পিস পাবো না, ওকে তাহলে ইমপ্রুভ করে দেখি 380-তে নিতে পারি কিনা, বা 420-এ নিতে পারি কিনা। তারপরে এরকম আর কি স্ট্র্যাটেজিক প্ল্যানিং। এই যে ফোরকাস্টিং কি জন্য লাগে, যাতে আমি লং রেঞ্জ একটা প্ল্যানিং করতে পারি, দীর্ঘমেয়াদী প্ল্যান করতে পারি, যে এই লাইনটাকে নিয়ে আমার প্ল্যান কিরকম হবে। কারণ অ্যাজ অ্যান আই এক্সিকিউটিভ, বা ধরেন আই না, ধরেন একটা অ্যাজ এ প্রোডাকশন অফিসার, আপনি এটা আপনার মিটিং ফ্লোরে হইতে পারে, ডাইং ফ্লোরে হইতে পারে। অ্যাজ এ প্রোডাকশন অফিসার আপনাকে অবশ্য নিটিং আর ডাইং কিন্তু সুইং এর থেকে স্পেশালি আলাদা। কোন দিক থেকে? ওখানে মেশিনে যদি আমি ভুল করি, সেটআপ ভুল করি, যে আমার সিঙ্ক আর নিডল ক্যাম এগুলো সেটআপে ভুল করলাম, অথবা আমি হচ্ছে রেসিপিতে ভুল করলাম, অথবা আমি টেম্পারেচারে ভুল করলাম, তাহলে কিন্তু আমার কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, ব্যাচ টু ব্যাচ ভেরিয়েশন চলে আসবে। আপনি কোন সেকশন আছেন? স্যাম্পল ডেভেলপমেন্ট মানে কি স্যাম্পল ডাইং মেশিনগুলো, যে 10 কেজি থেকে 50 কেজি রেঞ্জের যে মেশিনগুলো?
R&D তে R&D ওটা বলেন। আচ্ছা R&D মানে R&D কিন্তু R&D কিন্তু হচ্ছে ফ্যাব্রিক আর ওয়েট প্রসেসিং যারা তাদের মার্চেন্ডাইজিং এটা বুঝতে পারছেন। R&D হচ্ছে তাদের জন্য প্রেস্টিজিয়াস পজিশন ওখানে। আচ্ছা আর এই যে বাজেটিং, যে আমি যখন ফোরকাস্ট করতে পারবো তখনই আমি বাজেটিং করতে পারবো যে এখানে আমার সিএম কত আসতেছে, কস্ট অফ মেকিং কত আসতেছে, ওটার উপর বেস করে আমি হচ্ছে এখানে করতে পারবো যে তাইলে আমার এখান থেকে প্রফিট করার জন্য এটা ধরতে হবে কত। এখানে আমার খরচা ধরেন এখান থেকে যদি আমি একদিনে এক শিফটে 6000 পিস পাই, তাহলে এখানে ধরতেছি আমার কস্ট অফ মেকিং এখানে প্রতি পিসে 8 টাকা পড়তেছে। তাইলে আমি তখন মার্চেন্ডাইজারকে বলতে পারবো যে আপনি যদি এটা 2.5 দিয়ে গুণ করেন, 8 কে 2.5 দিয়ে গুণ করলে কত হয় 20, আপনি এটা 20 ধরতে পারেন কস্ট অফ মেকিং, বাইরের কাছে এটার জন্য আইটেমের জন্য 20 ধরতে পারেন, তাইলে এখানে লাভ হবে। ওকে, ফোরকাস্টের কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এগুলো আসলে আগের পড়ছি তাও রিপিট হয়ে যাচ্ছে। ফোরকাস্ট সবসময় ধরে নিতে হবে ফোরকাস্টটা ইউনিভার্সাল ট্রুথ না, ফোরকাস্টটা ধরে নিতে হবে যে আমি এটা জাস্ট গেস করতেছি। ফোরকাস্ট ওইভাবে ধরে নিতে হবে ফোরকাস্টটা ভুল, এটা আমি 500 পিস ফোরকাস্ট করলে 500 যে হবে এমন কোনো কথা না, এটা 501 হতে পারে, 499 হতে পারে, 500 হতে পারে। আচ্ছা, ফোরকাস্ট আর মোর অ্যাকুরেট ফর গ্রুপস অর ফ্যামিলিজ অফ আইটেম, মানে আমি এখানে ধরেন অ্যাপারেল, আমি হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলে অ্যাপারেলের কাছাকাছি একটা কোশ্চেন করলাম যেটা অ্যাপারেলের সাথে বেশি ম্যাচ করে, তখন এখানে আপনারা যারা অ্যাপারেল মেজর না তারা কিন্তু ওই এক্সামটাই খারাপ করাই স্বাভাবিক, আর যারা অ্যাপারেল মেজর তারা একটু বেশি ভালো করাই স্বাভাবিক। তো ব্যাপারটা এরকম যে আমি যদি নির্দিষ্ট মানুষের দিকে ঝুঁকে কোশ্চেন করি তাহলে মানে ফোরকাস্ট আর মোর অ্যাকুরেট ফর গ্রুপস অফ ফ্যামিলি, গ্রুপস অফ ফ্যামিলিজ অফ আইটেম, যে নির্দিষ্ট কিছু জাতি গোষ্ঠীর জন্য ওইটা সুবিধা হবে। একটু কঠিন উদাহরণ এগুলো। ফোরকাস্ট আর মোর অ্যাকুরেট ফর শর্টার পিরিয়ড অফ টাইম, এটা আমি বলছি সেদিন যে আমি যদি এক সপ্তাহ ফোরকাস্ট করি আর এক মাসের ফোরকাস্ট করি তা আচ্ছা ফোরকাস্ট না, আসলে আপনারা তো ধরেন আপনার তো মেইন কাজ হচ্ছে ডাইং ফ্লোরে, তাই না? মানে যদিও সরাসরি আপনারা ওই ইয়েতে ল্যাব এরিয়াতে বা স্যাম্পল ডাইং মেশিনে আপনারা স্যাম্পল প্রিপেয়ার করেন, তাই না? যে ওই যে ইয়েগুলো ল্যাব ডিপ আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। ওরা স্যাম্পলিং মেক করে সোজা বাংলা। তাহলে এই সময়ের ব্যাপারটা আসলে আপনাদের সাথে যাবে না, সময় জিনিসটা, কারণ ডাইংয়ের সময় তো অনেক কম স্যার। একটা মনে করেন যে আরেকটি ফেব্রিক আমাদের 3 দিনে প্রস্তুত করে দিতে হবে, সলিড যদি হয় তাহলে 7 দিন, আর প্রিন্টিং হলে 3 দিন থেকে 4 দিন এর মধ্যে সব কমপ্লিট করে দিতে হবে। এই সময় নিয়ে আমাদের তাহলে এই এক্সাম্পলটা ওই সুইং ফ্লোরেই খাটে যে আমি হচ্ছে একটা ওয়ার্কারের প্রোডাকশন স্টাডি করলাম, এখানে 1 ঘন্টা দাঁড়াই। প্রোডাকশন স্টাডি তো পরিচিত, আপনারা প্রোডাকশন স্টাডির সাথে পরিচিত না? জি স্যার। 1 ঘন্টা দাঁড়াই ওর প্রোডাকশন স্টাডি করলাম, ও 1 ঘন্টায় আমাকে 90 পিস দিচ্ছে। তো এরপর যদি আমি ধরে নিই ও বাকি 9 ঘন্টায় আমাকে 90 পিস দিবে, এটা কি সবসময় হয়? না স্যার, হয় না। তো ওখানে এটাই বলছি ফোরকাস্ট আর মোর অ্যাকুরেট ফর শর্টার পিরিয়ড অফ টাইম। ওইটা আমি যখন 10 ঘন্টা হিসাব করব তখন হেরফের হবে, যখন এটা আমি 100 ঘন্টা হিসাব করব মানে 10 দিন তখন আরো হেরফের হবে। আচ্ছা, এভরি ফোরকাস্ট শুড ইনক্লুড অ্যান এরর এস্টিমেট। এই জন্য আমরা যখন অ্যাসেম্বলি করি আমরা কিন্তু 10% অ্যালাউন্স ধরে রাখি, এটা কি মনে আছে? অ্যাসেম্বলির যে স্যার বেসিক টাইমে 10% ধরে নেওয়া হয়, তো ওখানে ওটাই বলতেছে যে এরর এস্টিমেট হিসেবে একটা অ্যালাউন্স ধরতে হবে। ফোরকাস্ট আর নো সাবস্টিটিউট ফর ক্যালকুলেটেড ডিমান্ডস। ফোরকাস্টটা এখানে জাস্ট বলা হচ্ছে ফোরকাস্টটা জাস্ট আপনার নিজের শুরু করার জন্য, দিনটা শুরু করার জন্য, টার্গেটটা শুরু করার জন্য, কিন্তু দিন শেষে এটা আপনার ইয়ে না, এটাই ইউনিভার্সাল ট্রুথ না। মানে ব্যাপারটা এরকম যে আমি ব্যাটিং করতে নামলাম, আমি টার্গেট রাখলাম যে আমি প্রতি ওভারে 10 রান করে নিব, 20 ওভারে আমি 200 রান নিব, এটা এমন নাও হইতে পারে। প্রিন্সিপাল অফ ফোরকাস্টিং। Many types of forecasting model that differ in complexity and amount of data and way they generate forecast. তাইলে ফোরকাস্ট কিন্তু আমরা বিভিন্ন ভাবে করতে পারি, সেটা মানে ভ্যারি করে কোন কোন জায়গায়, যে আমি আমার অপারেশনটা কতটা কমপ্লেক্স, আমার অপারেশনের কি প্রসেস বেশি না কম, এই কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে। আমি যে ফোরকাস্ট করব আমার কি লাইনটা ছোট না লাইনটা বড়, মানে অ্যামাউন্ট অফ ডাটা, আমার এখানে কি 20 জন ওয়ার্কার কাজ করতেছে নাকি 30 জন ওয়ার্কার কাজ করতেছে, অ্যামাউন্ট অফ ডাটা। আর ওই যে জেনারেট ফোরকাস্ট,
ফোরকাস্ট কি কে জেনারেট করতেছে, এটা কি কোনো মেশিন জেনারেট করতেছে নাকি মানুষ জেনারেট করতেছে, একটা এক্সপিরিয়েন্স মানুষ জেনারেট করতেছে নাকি একটা নতুন এমটিও আসছে সে জেনারেট করতেছে ফোরকাস্ট, ওটার উপর ডিপেন্ড করে। ফোরকাস্টটা রিয়েলি পারফেক্ট একই কথা বলে ফিরে আসতেছে, এগুলো ওই আগের স্লাইডে ছিল। আপনার এই ক্লাসটা আপনার না আব্দুল কাদের, এই ক্লাস আপনার না স্যার স্যার টাইম শেষ, আমাদের রানিং ক্লাস আছে। আচ্ছা আমি জাস্ট এমনি বলে দিই, টাইপস অফ সেলস ফোরকাস্টিং এই স্লাইডটা কিন্তু দেয়া আছে, এই স্লাইডটা দেয়া আছে। টাইপস অফ সেলস ফোরকাস্টিং আপনারা একটু দেখে নেবেন, এগুলো মানে নিজে নিজে বোঝার মতো জিনিস। ফোরকাস্টিং ফর নিউ প্রোডাক্ট, ফোরকাস্টিং ফর এস্টাবলিশড প্রোডাক্ট, আর কোয়ালিটেটিভ ফোরকাস্টিং মেথড, কোয়ান্টিটেটিভ ফোরকাস্টিং মেথড, এইগুলো মানে এক্সপ্লেন করে দিতে হবে। এই যে এই টেবিলটা আমি নেক্সট ক্লাসে এক্সপ্লেন করে দিব। ঠিক আছে, ঠিক আছে, সবগুলো ক্লোজ করে দাও।